সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেখানে আছো আশা করি সুস্থ এবং নিরাপদ আছো। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2021-এ যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক সেই শিক্ষার্থীদের উদ্দেশ্যে আজকে উপস্থিত হয়েছি। বিশেষ করে তোমাদের যেই তৃতীয় সপ্তাহের জীববিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, যেটা তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের একটি বিশেষ টপিকের উপরে যেই অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে, আমি এটার ব্যাপারে আজকে কিছু কথা বলবো এবং যতক্ষণ আমি আলোচনা করব ততক্ষণ আমি তোমাদের সাথে থাকব। সাথে আছি আমি দেওয়ান মোহাম্মদ ইয়াসির আরাফাত, সহযোগী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বিগত দুই সপ্তাহের অ্যাসাইনমেন্ট কার্যক্রমে অংশ নিয়েছ। এখন তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে, শুরু হয়েছে। আমি তোমাদের তোমাদের যেই অ্যাসাইনমেন্টগুলো আছে, আমরা দেখো তোমাদের তৃতীয় সপ্তাহের যেই জীববিজ্ঞানের এর আগে একটা অ্যাসাইনমেন্ট গিয়েছে, সেটা প্রথম অ্যাসাইনমেন্ট জীববিজ্ঞান প্রথম পত্রের উপরে ছিল। আজকে দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্টটা, এরপরে আবার তোমরা পঞ্চম আর ষষ্ঠ সপ্তাহে অ্যাসাইনমেন্ট পাবে, অর্থাৎ সেকেন্ড পার্টের অ্যাসাইনমেন্টটা আবার তোমরা ষষ্ঠ সপ্তাহে চতুর্থ অ্যাসাইনমেন্ট হিসেবে পাবে। পঞ্চম সপ্তাহে থাকবে তোমাদের তৃতীয় অ্যাসাইনমেন্ট, যেটা জীববিজ্ঞান প্রথম পত্রের উপরে থাকবে। আমি যেহেতু তোমাদের সাথে এই জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্টের বিষয়ে আমার এটা তোমাদের সাথে প্রথম আলোচনা। এর আগে তোমাদের বিভিন্ন বিষয়ের শিক্ষকগণ তোমাদের আলোচনা করেছেন। আমি প্রথমে তোমাদের একটু কথা বলে তারপরে আমি আমাদের মূল অ্যাসাইনমেন্ট তোমরা কিভাবে প্রস্তুত করবে সেটার একটা গাইডলাইন দিব। আমি কোনোভাবেই তোমাদেরকে অ্যাসাইনমেন্ট রেডি করে দিব না। তোমরা কিভাবে অ্যাসাইনমেন্টটা প্রস্তুত করবে বা কোথাও তোমাদের বোঝার, আমি যদি মনে করি যে হ্যাঁ এই জায়গাগুলো আমার বলা দরকার, বলে দিলে তোমরা সুন্দরভাবে অ্যাসাইনমেন্টটা লিখতে পারো, আমি সেই জায়গাগুলো বলবো, এর বেশি কিছু না। কারণ কাজগুলো কিন্তু তোমাদের এবং তোমরা যা পড়েছ সেটার উপরে, কিন্তু এটা একেবারে খুব সহজ একটা ব্যাপার। শুধু যেই কাজটা করতে হবে, তোমাদেরকে যে নির্দেশনাটা দেওয়া আছে, অর্থাৎ অ্যাসাইনমেন্টের যে বিষয়বস্তুটা দেওয়া আছে সেটাকে একটু ভালোভাবে কয়েকবার পড়ে নিলেই তোমরা দেখবে যে ব্যাপারটা খুবই সহজ। আমি শুরুতে একটু অ্যাসাইনমেন্ট বিষয়ে দুইটা কথা বলবো, যে তোমরা একটা অ্যাসাইনমেন্টের কয়টা পার্ট থাকে তোমাদের এই জায়গাটা একটু কথা বলে আমি প্রথম আসবো। যেমন একটা অ্যাসাইনমেন্টের গুরুত্বপূর্ণ ব্যাপার হলো একটা কভার পেজ, কভার পৃষ্ঠা যেটাকে আমরা বলি প্রথম পৃষ্ঠা। অর্থাৎ এই কভার পৃষ্ঠাটা যেটাকে আমি কিন্তু অলরেডি তোমাদের ওয়েবসাইটে এবং অনলাইন ক্লাসের গ্রুপে লিঙ্ক দিয়ে দেওয়া আছে, যে কভার পৃষ্ঠাটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই কভার পৃষ্ঠাটা তোমরা অ্যাড করবে সবার শুরুতে এবং সেখানে 4টা পার্টের মধ্যে তোমাদের যে অংশটা আছে তোমরা সেটা পূরণ করবে। সেখানে তোমরা দেখবে শিরোনামটা, অনেকেই আমাকে ফোন দিয়েছো, পার্সোনালি ফোন দিয়ে জানতে চেয়েছো যে তোমাদের অনেক বিষয়ের শিরোনাম অনেক বড় আছে কিন্তু এখানে জায়গা কম। আমরা কিন্তু আমাদেরকে যে নমুনাটা দেওয়া হয়েছে তার চেয়েও কিন্তু আমরা একটা কভার পৃষ্ঠা তোমাদের জন্য রেডি করে দিয়েছি। সেখানে কিন্তু আমরা যথেষ্ট জায়গা রেখে দেওয়ার চেষ্টা করেছি। তারপরে আমি জানি যে কোনো বিষয়ে এই জায়গাটাতে তোমাদের লেখার জন্য স্থান সংকুলন হবে না। তোমরা একেবারে খুব প্রথম দিকের অংশটা, অ্যাসাইনমেন্টের শিরোনামের প্রথম অংশটা তোমরা যতটুকু জায়গা হয় অতটুকু লিখে দিলেও এটা হবে। একেবারে যে পুরো অ্যাসাইনমেন্ট লিখতে গিয়ে এটা একেবারে দৃষ্টিকটুভাবে তোমরা পুরো শিরোনামটা লেখারও প্রয়োজন নেই। যতটুকু তোমরা বুদ্ধিমত্তার সাথে যে এতটুকু, যে অনেক বড় শিরোনাম আছে, আমি হ্যাঁ এই অংশটা মূল চুম্বক অংশটা আমি লিখে দেই, তাতেও কিন্তু হবে। এটা এমন কোনো কিছু না, কারণ তোমাদের প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের কভার পৃষ্ঠাতে দেখবা যে আমার কাছে একটা নমুনা আছে, এই যে আমি যেটা এটা আমি তোমাদেরকে রেডি করে দিয়েছি। তোমাদের প্রত্যেকটা কিন্তু দেখো অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বরটা আছে, অতএব তোমার প্রতিটা বিষয়ের কিন্তু 1 থেকে 10 পর্যন্ত অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার থাকবে। অতএব তোমরা এই ক্রমিক নাম্বারটাও এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। শিরোনাম যদি তোমার পুরোটা নাও লিখতে পারো তাহলে ওই জায়গাটা তোমরা অন্তত লিখতে পারো, সেটা করে নিবা। আর আরেকটা যেটা বলছিলাম কভার পেজ, তারপরে দ্বিতীয় অংশ, এটাও কিন্তু তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে অ্যাসাইনমেন্টে প্রশ্ন লিখতে হবে। অ্যাসাইনমেন্ট তো কোনো প্রশ্নের ব্যাপার নাই। অ্যাসাইনমেন্টে কি কোথাও বলা আছে যে কটাটা পরের প্রাণী বলতে কি বুঝো, কটাটা পরের বৈশিষ্ট্য লিখো, এমন কি কোনো প্রশ্ন আছে? নাই। তোমাদের একটা কন্টেন্ট দেয়া থাকে, একটা অংশ দেয়া থাকে, যেটা তোমরা দেখবা তোমাদেরকে তোমরা এই যে
দেখো এই যে একটা নির্দেশনা থাকে, বিষয়বস্তুটা থাকে যেটা সে শিক্ষণফল, আর একটা নির্দেশনা থাকে। তো তুমি কি এটাকে তুমি কি প্রশ্ন বলতেছো যে স্যার আমরা কি প্রশ্ন তুলবো নাকি? প্রশ্ন তো না, একটা কন্টেন্ট দেয়া থাকে, একটা নির্দেশনা, সংকেতের ধাপ দেয়া থাকে, বা তোমার অ্যাসাইনমেন্টটা কিসের উপরে তুমি অ্যাসাইনমেন্টটা লিখবা সেই নির্দেশনাগুলো থাকে। তো সেটা তো প্রশ্ন বলা যাবে না সেটাকে। হ্যাঁ, তাহলে এই নির্দেশ এটা লেখার কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, একটা ব্যাপার হলো, এটা হলো দ্বিতীয় পেজ, যেটাকে আমরা এটাকে কন্টেন্ট পেজ বলি। যে দ্বিতীয় পেজটাকে আমরা কন্টেন্ট পেজ বলি। হ্যাঁ, এই কন্টেন্ট পেজের মধ্যে কি করবা? কন্টেন্ট পেজের মধ্যে তোমার যেই বিষয়টার উপরে অ্যাসাইনমেন্ট লিখতে বলা হয়েছে সেটার উপরে একটা ধারণা তোমাকে দিতে হবে। আমি আমার অ্যাসাইনমেন্ট দিয়ে আজকে এই আলোচনাটা শুরু করব। কন্টেন্ট পেজে তোমরা কি লিখবে? তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দেখো, তোমাদের আমার বায়োলজিতে যে প্রথম অধ্যায় বলা আছে যে অ্যাসাইনমেন্টের নম্বর হলো 2। কিসের উপরে আছে? প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, বিশাল একটা অধ্যায়, কিন্তু পুরো অধ্যায়ের উপরে তো তোমার অ্যাসাইনমেন্ট না। অ্যাসাইনমেন্টের এখন দেখো, অ্যাসাইনমেন্টের শিরোনামটা কি আছে? বৈশিষ্ট্যের ভিত্তিতে করডাটা পর্বের প্রাণীসমূহের শ্রেণীবিন্যাসকরণ। এটা হলো তোমার অ্যাসাইনমেন্টের শিরোনাম। তোমাকে এই জায়গাটাই খেয়াল করতে হবে যে অ্যাসাইনমেন্টের তোমার শিরোনামটা হলো বৈশিষ্ট্যের ভিত্তিতে করডাটা পর্বের প্রাণীসমূহের শ্রেণীবিন্যাস। এটা তুমি কভার পেজে এটা লিখবা। এখন আসো শিক্ষণফল ও বিষয়বস্তুর ভিতরে একটু খেয়াল করে আমরা দেখি কি বলা আছে। বলা আছে প্রাণীকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করার ভিত্তি ও নীতি ব্যাখ্যা করতে পারবে। তার মানে তোমার এই অ্যাসাইনমেন্টটায় তুমি যেহেতু বলছে শুধু করডাটা পর্ব, তার মানে করডাটা পর্বের শ্রেণীবিন্যাসের বেজ দেখবা তোমাদের নির্দেশনার ভিতরে সেটা বলা আছে। বেজগুলো কিছু বেজ দেয়া আছে, সেই বেজের ভিত্তিতে বেজ তো বেজই ভিত্তি, অর্থাৎ সেই বেজকে অবলম্বন করে, অর্থাৎ ভিত্তিগুলোকে অবলম্বন করে তোমাকে এই শ্রেণীবিন্যাসটা করতে হবে। করডাটা পর্বের প্রাণীকে শ্রেণী পর্যন্ত বিন্যস্ত করতে পারবে। অর্থাৎ এটা হলো শিক্ষণফল বা বিষয়বস্তু। তাহলে এটা আমি বলি না যে কন্টেন্ট পেজ মানে এটা কন্টেন্ট পেজ না। কন্টেন্ট পেজে তোমার এই যে করডাটা পর্ব, তার মানে এই পর্ব সম্পর্কে তোমাকে কিছু কথা বলতে হবে। কন্টেন্ট পেজে হবে তোমার যে করডাটা পর্বের সম্পর্কিত তোমার যেহেতু অ্যাসাইনমেন্ট, করডাটা পর্বের শ্রেণীবিন্যাস সংক্রান্ত অ্যাসাইনমেন্ট, অতএব তুমি করডাটা পর্বের বৈশিষ্ট্যগুলো, এখানে কিছু বৈশিষ্ট্য উল্লেখ করবা এবং সেটার ভিতরে কয়টা শ্রেণী আছে কি, মানে বিশেষ করে আমি একটু পরে দেখবো যে আরেকটা বিষয়ের উপরে আসলে তুমি বুঝতে পারবে যে এখানে কয়টা শ্রেণী আছে। সেই বিষয়গুলো একটু এখানে তুমি অন্তত 12টা শ্রেণী আছে দেখবা, কারণ তোমাকে এখানে 12 শ্রেণীর যেই শ্রেণীবিন্যাস সেটার উপরে তোমাকে অ্যাসাইনমেন্টটা লিখতে বলা হয়েছে। আমি আবারও বলছি 12 শ্রেণীর শ্রেণীবিন্যাস উল্লেখ করা আছে। যেমন আমি যদি এই জায়গাটায় আসি একটু, যেমন সেই নির্দেশনার ভিতরে কি আছে, সংকেত ধাপ, যেটা অ্যাসাইনমেন্টের সংকেত, যেটা সেখানে বলা আছে পাঠ্যপুস্তকে করডাটা পর্বের যে শ্রেণীবিন্যাসে 3টি উপপর্ব, 2টি অধিশ্রেণী বা সুপার ক্লাস এবং সব মিলিয়ে মোট 12টি শ্রেণী রয়েছে, সেই শ্রেণীবিন্যাসটি পাঠ করতে হবে। তার মানে তোমাকে অ্যাসাইনমেন্টটা লিখতে হলে তোমাকে ওই শ্রেণীবিন্যাসটা ফলো করতে হবে, যেই শ্রেণীবিন্যাসে করডাটা পর্বকে 3টা উপপর্ব, 3টা অধিশ্রেণী এবং 2টা অধিশ্রেণী এবং 12টা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে সেই শ্রেণীবিন্যাস। তো আমরা দেখি আমাদের পাঠ্যপুস্তক বলতে তোমরা যে বইগুলো তোমাদের হাতে আছে সবগুলোতে কিন্তু এই শ্রেণীবিন্যাসটাই আছে, অর্থাৎ এর ব্যতিক্রম খুব একটা নাই। তোমরা সেই শ্রেণীবিন্যাসের আলোকেই তোমাদের অ্যাসাইনমেন্টটা রেডি করবে। এখন আসি তাহলে এই কন্টেন্ট পেজ যেটা, সেইটাতে তুমি তোমার বিষয়বস্তু যেটার, অর্থাৎ করডাটা পর্বের শ্রেণীবিন্যাসের উপর অ্যাসাইনমেন্ট, অতএব করডাটা পর্বের শ্রেণীবিন্যাস সংক্রান্ত কিছু কথা এখানে আসবে। এখানে আমি বলবো যে তোমরা বৈশিষ্ট্য ওইভাবে বলতে পারো, শুধু জাস্ট করডাটা পর্বের যে মেইন বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো উল্লেখ করে, সেটাতে যে 3টা শ্রেণী সাবপাইলাম আছে, যে কি 3টা সাবপাইলাম তোমরা সবাই জানো, যে 3টা উপপর্ব যে আছে কি কি, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এন্ড ভার্টিব্রাটা, এই 3টা একটু উল্লেখ করতে হবে। তারপরে ভার্টিব্রাটাতে আমরা 2টা সুপার ক্লাস দেখি, সাইক্লোস্টোমাটা এন্ড ন্যাথোস্টোমাটা, সেটা আমরা দেখি।
সেটা আমরা আলোচনা করব এখানে। তারপরে সাইক্লোস্টোমাটা, ন্যাথোস্টোমাটাতে কয়টা শ্রেণী আছে সেটা, পাশাপাশি ওই যে উপপর্ব যেমন ইউরোকর্ডাটা, ইউরোকর্ডাটাতে কয়টা শ্রেণী আছে, ইউরোকর্ডাটাতে 3টা শ্রেণী আছে। হ্যাঁ, লার্ভেসিয়া, থ্যালিয়েসিয়া, অ্যাসিডিয়েসিয়া, লার্ভেসিয়া অ্যান্ড থ্যালেসিয়া, থ্যালিয়েসিয়া অ্যান্ড লার্ভেসিয়া, সরি অ্যাসিডিয়েসিয়া, থ্যালিয়েসিয়া অ্যান্ড লার্ভেসিয়া, 3টা উপপর্ব আছে। তো এই শ্রেণী আছে, এই 3টা শ্রেণীর নাম বলবা। তারপরে সেফালোকর্ডাটাতে কোনো শ্রেণী নাই, সেফালোকর্ডাটাতে সরাসরি আমরা দেখি অল্প কিছু প্রাণী আছে পৃথিবীতে, সেটা আমরা ওইখানে সেফালোকর্ডাটার নামটা বললাম। তারপরে আমরা বার্টিব্রাটা, বার্টিব্রাটাতে গিয়ে আমরা দেখবো যে সেখানে 2টা সুপার ক্লাস আছে, একটাকে বলছি আমরা সাইক্লোস্টোমাটা এন্ড হলো ন্যাথোস্টোমাটা। সাইক্লোস্টোমাটা সেটা হলো চোয়ালবিহীন যে মেরুদণ্ডী প্রাণী আছে। সাইক্লোস্টোমাটার আরেকটা নাম আছে একনাথা, এটাকে আমরা একনাথাও বলি, একনাথা বা সাইক্লোস্টোমাটা, আরেকটা হলো ন্যাথোস্টোমাটা। একনাথা বা যেটাকে আমরা সাইক্লোস্টোমাটা বলছি, একনাথা বলছি, সেটার ভিতরে 2টা শ্রেণী আছে, একটা হলো মিক্সিনি, একটা হলো সেফালোস্পিডোমরফি, মিক্সিনি অ্যান্ড সেফালোস্পিডোমরফি। হ্যাঁ, তাহলে 2টা শ্রেণী এখানে। আর তাহলে আগে গেল 5টা, 3টা আর এই 2টা, 5টা শ্রেণী। এরপর আসি ন্যাথোস্টোমাটা। হ্যাঁ, ন্যাথোস্টোমাটাতে আমরা দেখবো যে এটাতে 2টা গ্রুপে ভাগ করি, একটা হলো পিসেস, পিসেসে 3টা শ্রেণী আছে, অর্থাৎ মাছ গ্রুপে, মাছের গোষ্ঠীতে 3টা শ্রেণী আছে। কি কি? যেটাকে আমরা বলি কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি অ্যান্ড সার্কোপটেরিজি, 3টা শ্রেণী। তাহলে আগে গেল 5 আর 3 8টা শ্রেণী, 8টা শ্রেণী। আর হলো যেটা আমরা বলি যে টেট্রাপোডা, যেটা অর্থাৎ পিসেস ছাড়া টেট্রাপোডা, যেটা হচ্ছে চতুষ্পদী প্রাণী, সেখানে আমরা 4টা শ্রেণী দেখি। আগে 8 আর 4 12টা। এই 4টা শ্রেণী কি কি? অ্যামফিবিয়া, রেপ্টেলিয়া, অ্যাভিস অ্যান্ড ম্যামালিয়া। তাহলে এই যে 12টা শ্রেণী, এইটার উপরে একটা গাইড, একটা কন্টেন্ট পেজের মধ্যে তোমরা এই জিনিসটা আনবে, কারণ তোমাকে শ্রেণীবিন্যাস পুরো অ্যাসাইনমেন্টটা রেডি করতে হবে এই শ্রেণীগুলোর উপরে। অতএব তোমাকে কন্টেন্ট পেজে এই টোটাল শ্রেণীবিন্যাসটাকে তুমি তুলে ধরবা। তবে আমি আবারও বলছি, এখানে তোমার কোনো বৈশিষ্ট্য উল্লেখ করার দরকার নেই, কারণ তোমাকে বৈশিষ্ট্যের জন্য অ্যাসাইনমেন্টটাই তো রেডি করবে বৈশিষ্ট্য নিয়ে। বৈশিষ্ট্য তোমার মেইন পেজ যেটা, সেটাতে তোমার ইয়ে হবে। এরপরে অ্যাসাইনমেন্টে তৃতীয় যে অংশটা থাকে সেটা নাম হলো ইন্ট্রোডাকশন। ভূমিকা। ভূমিকা 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 বা ইন্ট্রোডাকশন, সেখানে তুমি যে অ্যাসাইনমেন্টটা তোমার এখানে কিন্তু কন্টেন্ট পেজ যেটা, সেটাতে তুমি তো কন্টেন্টটা অর্থাৎ টোটাল কয়টা পর্ব, শ্রেণীগুলো সম্পর্কে একটা তুলে ধরলা। তবে কন্টেন্ট পেজে যেটা, যে ইন্ট্রোডাকশনে যেটা করবা, যে তুমি যে কয়টা পর্ব এবং পর্বটাকে যে বিন্যস্ত করবে, সেটার উপর একটা তোমার একটা প্রাক আলোচনা সেখানে তুলে ধরা, প্রাক আলোচনা। ইন্ট্রোডাকশনটা হলো এরকম যে তুমি যে অ্যাসাইনমেন্টটা রেডি করছো, যে শ্রেণীবিন্যাস, তুমি ওইখানে ওই কটাটা পর্বে শ্রেণীবিন্যাস করতে গেলে যে ভিত্তিগুলো আসে, সেগুলো কিছু হালকা একটা টাচ দিয়ে তুমি ওইখানে একটা পেজের মধ্যে তুমি ভূমিকার, একটা পেজ হলেও হতে পারে। এমন একটা রেসপন্স রাখবা, যদি তুমি ইন্ট্রোডাকশনটা 3 লাইনেও লেখো, 4 লাইনে লেখো, তবে সেটা একটা পেজ। সেটার জন্য তুমি ইন্ট্রোডাকশনটা লিখে মনে করো তুমি একটা ছোট্ট একটা প্যারার মধ্যে তোমার ইন্ট্রোডাকশনটা হয়ে গেছে, তুমি ওই পেজে আর কিছু লিখতে পারবা না। হ্যাঁ, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পেজ, প্রতিটা স্টেপের জন্য আলাদা। আমি যে ধাপগুলো বলছি প্রত্যেকের জন্য, তুমি যদি কন্টেন্ট পেজে কন্টেন্ট পেজ যদি তোমার 2 পেজও হয় কোনো সমস্যা নাই, 3 পেজ হয় কোনো সমস্যা নাই, 1 পেজ হয় তাও কোনো সমস্যা নেই। তুমি যদি 1 পেজের মধ্যে পুরো জিনিসটা তুলে ধরতে পারো, কোনো সমস্যা না। তোমার যদি দেখা যাচ্ছে না এটা লিখতে লিখতে 2 পেজ হয়ে গেছে, কোনো সমস্যা, তাও হতে পারে। তবে দ্বিতীয় পেজে গিয়ে তোমার মনে করো অর্ধেক শেষ হয়ে গেছে, তারপরে তুমি ইন্ট্রোডাকশন লেখা শুরু করবে না, ওইটার জন্য আলাদা একটা পেজ নিতে হবে। কারণ এটা একটা সৌন্দর্যের ব্যাপার আছে, কারণ অ্যাসাইনমেন্ট মানে অ্যাসাইনমেন্ট। তুমি এইখানে যে অ্যাসাইনমেন্টের কাজগুলো শিখবে, এগুলো তুমি বাস্তব জীবনে যখন যাবে, পরবর্তীতে উচ্চতর যে পড়াশোনা আছে সেইখানে, বা প্র্যাকটিক্যাল লাইফেও তুমি যখন কোথাও কাজ করবে, সেখানেও তোমাদের অ্যাসাইনমেন্ট থাকে। হ্যাঁ, অনেক এখনও আমি জানি অনেক স্কুল কলেজ, প্রাইভেট কলেজগুলো আছে যেখানে টিচারদেরকে বিভিন্ন তাদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। এই যে তোমরা এখন অ্যাসাইনমেন্ট করতেছো পরীক্ষাটাকে উপলক্ষ করে, কিন্তু আমি এরকম অনেক স্কুল জানি যেখানে শিক্ষার্থীদের ক্লাস ওয়ার্ক হিসাবে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। হ্যাঁ, এমনকি এরকমও অ্যাসাইনমেন্ট থাকে যে ছবি এঁকে নিয়ে আসো, সেটাও অ্যাসাইনমেন্ট হতে পারে। যে স্টুডেন্টদেরকে দেওয়া হয়, তুমি এই যে যে কোনো একটা কন্টেন্ট দিয়ে দেয় যে এটার উপরে একটা ছবি জমা দিতে হবে বা পেপার কাটিং জমা দিতে হবে, সেটাও একটা অ্যাসাইনমেন্ট হতে পারে। অ্যাসাইনমেন্ট মানে হলো একটা কাজ, এখানে তোমাকে একটা কাজ দেওয়া হয়েছে, সেই কাজটা কিভাবে করবে একটা ধারণা দেওয়া হয়েছে, তার মানে তুমি ওইভাবে খাতা লিখবে না।
এখানে দেখবা তোমাকে বলছে ছোট ছোট কাগজের মধ্যে তুমি শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলো লিখবে, লিখে ভাঁজ করবে, সেখান থেকে তুলবে। এটা কি তুমি করবে? না। বলা হয় এটা তোমাকে একটা আইডিয়া দেওয়া হয়েছে, তোমার অ্যাসাইনমেন্টটা লেখার ক্ষেত্রে এই আইডিয়াটাকে মাথায় নিয়ে তুমি অ্যাসাইনমেন্টটা লিখবে। তার মানে এই না তুমি কাগজের মধ্যে 15টা কাগজের মধ্যে এগুলো লিখবে, লিখে তুলবে, ব্যাপারটা এরকম না। এটা হলো তোমাকে যে প্র্যাকটিক্যালি কাজটা করলে তুমি এইরকম ভাবে করতে। এখন সেই কাজটা করলে তোমার এই রূপরেখা ইয়াটা কি দাঁড়াবে, যেই এটা ফলাফলটা কি দাঁড়াবে, সেটাকে তুমি লিখিত আকারে উপস্থাপন করবে। অর্থাৎ এটাই অ্যাসাইনমেন্ট। তো এখন আসো আমরা যেই জায়গাটায় আসছি, তাহলে আমরা ইন্ট্রোডাকশনে সেই জায়গাটা আসলাম। এরপরে আসে আমাদের মেইন পেজ, যেটা আমরা মেইন টেক্সট বা মেইন বডি আমরা বলবো। 4 নম্বরে হলো অ্যাসাইনমেন্টের মেইন বডি, এইটাই আমাদের আলোচ্য বিষয়। আমি এরপর একটু শেষ করে নেই। 5 নম্বরে আছে তোমাদের কনক্লুশন, উপসংহার, অর্থাৎ প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের পর একটা উপসংহার থাকবে। আর 6 নম্বরে তোমাদের বুক রেফারেন্স। অর্থাৎ তোমরা বুক রেফারেন্স অর্থাৎ তুমি এটা করার জন্য কোন কোন বইয়ের হেল্প নিয়েছ। কারণ দেখো তোমাকে কিন্তু বাসায় দিয়ে দেওয়া হয়েছে, তুমি বই দেখে দেখে লিখবে, এটাই স্বাভাবিক। অ্যাসাইনমেন্ট লেখার সময় তোমরা বই দেখে লিখবা। অ্যাসাইনমেন্ট তোমার মুখস্থ লেখার মতো কোনো কাজ না। অতএব সেখানে তুমি কোন কোন বই ফলো করছো সেটা ইচ্ছা করলে তুমি এখানে নামগুলো দিতে পারো। আমরা এরকম অ্যাসাইনমেন্ট রেডি করার সময় তুমি যদি কোনো পেপার থেকে উপাত্ত নিয়ে থাকো, তুমি এখানে লিখে থাকতে দৈনিক ইত্তেফাক, এত তারিখ, এত পৃষ্ঠা, এটাই ইট ইজ রেফারেন্স। যা তুমি যদি কোনো অনলাইন পোর্টাল থেকে নিয়ে থাকো, তুমি ওই অনলাইন পোর্টালের ইয়ে দিতে পারো, অনলাইনের কোথা থেকে। তবে এরকম না, ব্যাপারটা এরকম না যে এখন অনলাইনে তোমার এই অ্যাসাইনমেন্ট রেডি করা পাওয়া যায়, সেটা না। এটা হলো বুক রেফারেন্স হতে পারে। এরকম অনেক তোমার ওয়েবসাইট আছে যেখানে তোমার এই বিষয়গুলোর উপরে আলোচনা আছে, সেখান থেকে তুমি কিছু উপাত্ত নিয়েছো, তাহলে সেটাও তুমি রেফারেন্স হিসাবে। অর্থাৎ এই একটা অ্যাসাইনমেন্টের এই ধাপগুলো অবশ্যই থাকবে। একটা অ্যাসাইনমেন্টের এই 6টা ধাপ থাকবে, 6টা পেজ থাকবে, কমপক্ষে 6টা পেজ থাকবে। তো 6 পেজে তো আর লেখা যাবে না, এইখানেই তো বেশ কতগুলো পেজ হয়ে যাবে। এইখানে তোমার একাধিক পেজ হতে পারে, হ্যাঁ। আর বাকিগুলোতে তুমি দেখো, বাকিগুলো 1 পেজে হতে পারে। শুধু এই 2টা জায়গাতে তোমার একাধিক পেজ হওয়ার খুব সম্ভাবনা আছে। ইন্ট্রোডাকশনও কেউ এত বড় লিখবে না, কনক্লুশনও কেউ এত বড় লিখবে না। এখন আসি আমি মূল আমাদের মেইন ওয়ার্ক, যেটা আজকে আলোচনা করতে যাচ্ছি, সেটা হলো তোমাদের অ্যাসাইনমেন্ট। দেখো আমি যদি মনে করি তোমাকে 5 মিনিটের মধ্যে আলোচনা শেষ করে দিতে পারবো, কারণ তোমাদের এই কাজটা এত সহজ একটা কাজ, যেটা তোমাদের আমি একবার বলে দিলেই তোমরা সহজে অ্যাসাইনমেন্টটা রেডি করতে পারবে। দেখো আমি একটু এই জায়গাটা একটু দেখি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট। দেখো এখানে একটা জিনিস আছে, 2টা, আমি তো বলেছি একটা তোমাদের হাতে এইটা আছে, তোমরা দেখো তোমাদের হাতে এই জিনিসটা আছে। তো সেখানে প্রথমটাকে বলছি অ্যাসাইনমেন্ট নম্বর, তারপরে অ্যাসাইনমেন্টের শিরোনাম, তারপরে শিক্ষণফল, তারপরে 2টা ধাপের মধ্যে খেয়াল করে দেখো। একটা হলো নির্দেশনা, যেটা তোমার কাজ করার জন্য প্রয়োজন, যেটা দেখে যেটা ফলো করে তুমি কাজটা করবে। আর 3 নাম্বার মূল্যায়ন নির্দেশিকা, মূল্যায়ন নির্দেশনা বা রুব্রিক্স। এটা তোমার জন্য না, এটা আমাদের জন্য। আমরা যারা তোমাদের অ্যাসাইনমেন্টটা দেখব, আমাদের জন্য। হ্যাঁ, যখন খেয়াল করো একজন শিক্ষক কিভাবে তোমার অ্যাসাইনমেন্টটা মূল্যায়ন করবে, সেটা তুমি যদি জানো, তাহলে তোমার জন্য একটা সুবিধা হয়ে যায়, তুমি এই ভুলগুলো করবে না। কারণ তোমাকে কি করলে তুমি 1 পাবে লেখা আছে, কি করলে তোমাকে 2 দিতে হবে লেখা আছে, কি করলে তোমাকে 3 দিতে হবে লেখা আছে, কতটুকু লিখলে তোমাকে 4 দিতে হবে সেটাও লেখা আছে। তাই এই দেখো, এবং তোমাদের অ্যাসাইনমেন্টটা আছে 3টা স্টেপ, 3টা বিষয়ের উপর মূল্যায়ন হবে। এমন না, তো অনেকে ভুল করো যে অ্যাসাইনমেন্টের 1টা 2টা 3টা ধাপ হবে, ব্যাপারটা এরকম না। তোমার অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করার সময় আমি 3টা জিনিস ফলো করব। 1 ক খ গ, হ্যাঁ, ক খ গ 3টা জিনিস ফলো করব আমি। তো 3টা জিনিস যদি ফলো করি, 3 4 12, তোমাদের অ্যাসাইনমেন্টের এই অ্যাসাইনমেন্টের মার্ক হলো 12। কোনো অ্যাসাইনমেন্টের মার্ক হয় 20, 16 হতে পারে, 12 হতে পারে, হ্যাঁ। তাহলে এখানে অ্যাসাইনমেন্টটা তোমাদের নম্বরটা হলো 12 নম্বরের জন্য অ্যাসাইনমেন্ট। এবং খেয়াল করে দেখো, আমি মূল্যায়ন করব প্রতিটার জন্য 4, 3 ধাপে, 3 4 12। কখন কোন ধাপে তোমার লেখাটা কেমন হলে আমি কত দিব। কিন্তু তোমার কিন্তু অ্যাসাইনমেন্ট লেখার যে স্ট্রাকচারটা দিয়ে দিচ্ছে এমন হবে, সংকেতটা তোমাকে অ্যাসাইনমেন্ট লেখার জন্য একটা নির্ধারিত ছক দিয়ে দিছে, এই ছকে তোমার অ্যাসাইনমেন্টের অ্যান্সারটা হবে।
হ্যাঁ, এবং সেই যে অ্যাসাইনমেন্টের ছকটা লেখা দিল, এইখানে কিন্তু দেখো কতগুলো 1 2 3 4 5 দিয়েছে, এখানে 2টা ঘর পূরণ করে দেওয়া আছে, আর বাকিগুলো প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, বাকিগুলো তোমার লেখার কাজ। তোমার মূল লেখাটা হবে এইখানে। এগুলো তো তুমি সাংকেতিকভাবে সহজে নিয়ে নিবে, আমি একটু আলোচনা করলে বুঝতে পারবো। তোমার অ্যাসাইনমেন্টের মূল ইয়াটা এখানে লেখা, দেখো লেখা আছে ব্যাখ্যা। এই জায়গাটা আমি তোমাকে নম্বর দিব এই ব্যাখ্যা দেখে। হ্যাঁ, এই জায়গায় ভুল করলে তোমার নাম্বার কাটা যাবে, এই জায়গায় ভুল করলেও নাম্বার কাটা যাবে। আর এই জায়গাটাই হলো আমার, তুমি এই যে ব্যাখ্যা, এই ব্যাখ্যাটার মধ্যেই কিন্তু আমি খুঁজবো এই জায়গাগুলো, এই নির্দেশক যেগুলো আছে, অর্থাৎ তোমার লেখাটা এগুলো কতটা ফলো করেছো তুমি, সেইটা আমি কিন্তু তোমার এই ব্যাখ্যা দেখে আমি বুঝে নিব যে তুমি কতটুকু লিখতে পেরেছ, কতটুকু লিখতে পারোনি। কারণ এই জায়গায় তুমি কি লিখবে সেই নির্দেশনাটা হলো এইটা। তোমাকে এখানে বলা হয়েছে কি, খেয়াল করে দেখো, তোমাদের যে বলা হয়েছে, তুমি মনে করো তুমি ক ডাটা পর্বের 15টা বৈশিষ্ট্য আছে। এই যে যতগুলো শ্রেণী আছে, শ্রেণীগুলোর 15টা বৈশিষ্ট্য আছে, এবং 15টা বৈশিষ্ট্য এখানে বলা গেল, বলো 5 ক্যাটাগরিতে বৈশিষ্ট্যগুলোকে ভাগ করলা। একটু খেয়াল করো, তোমরা যদি এই জিনিসটা দেখো তাহলে সহজেই বুঝতে পারবে যে এখানে 5টা গ্রুপে ভাগ করা হয়েছে। 5টা গ্রুপ, খেয়াল করো, এখানে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4, গ্রুপ 5। এই 5টা গ্রুপে প্রাণীদের এই যে কডাটা পর্বে শ্রেণীগুলোর বৈশিষ্ট্য লিখবা, সেটাকে ভাগ করা হয়েছে। এটা কিন্তু তোমার খাতায় লেখার মতো, এটা অ্যাসাইনমেন্টের তোমার লেখার জন্য না, এটা হলো তোমাকে মানে অ্যাসাইনমেন্ট প্রস্তুতির একটা সংকেত দেওয়া হয়েছে এখানে। সেই ক্ষেত্রে এইখানে বৈশিষ্ট্য আছে, যেমন 1 নম্বরে দেখো, খেয়াল করে দেখো, এখানে অন্য কোনো কিছু বলে নাই, কিন্তু যেই বৈশিষ্ট্যগুলো গ্রুপ 1-এ দেওয়া আছে সবগুলো ত্বকের বৈশিষ্ট্য। অতএব ত্বকের বৈশিষ্ট্য 2 শ্রেণীর প্রাণীতে তো একরকম হবে না, কিছু মিলতে পারে, হতে পারে একটা বা 2টা গ্রুপের সাথে মিলতে পারে। 12টা শ্রেণীর বৈশিষ্ট্য একই রকম হবে না। এমন দেখো, এখানে বলা আছে ত্বক ভেজা, ভেজা ত্বক, শুষ্ক ত্বক, আঁশযুক্ত ত্বক, পালকযুক্ত ত্বক, লোমযুক্ত ত্বক। লোমযুক্ত ত্বক বললে ম্যামালিয়া শ্রেণী ছাড়া কোথাও নাই, পালকযুক্ত ত্বক বললে পাখি ছাড়া কোথাও নাই, আঁশযুক্ত ত্বক বললে রেপ্টাইলিয়া শ্রেণীতেও আছে আঁশ, আবার এই পিসেস যে মাছ, 3টা মাছের শ্রেণীতে, অর্থাৎ আপনি 4টা শ্রেণীতে আঁশযুক্ত ত্বক বৈশিষ্ট্য পাবে। তারপরে আসে শুষ্ক ত্বক, এইটাও রেপ্টাইলিয়া শ্রেণীতে শুষ্ক ত্বক থাকে। ভেজা ত্বক কোথায় থাকে? আমরা দেখি ত্বক সাধারণত সিক্ত থাকে, যারা আমরা পিসেসের নিচের যে প্রাণীগুলো আছে সেগুলো, এবং অ্যামফিবিয়াতেও কিছু কিছু ক্ষেত্রে আমরা অ্যামফিবিয়া ত্বকও সিক্ত থাকে, এরকম দেখি আমরা। শুষ্ক ত্বক আমরা রেপ্টাইলিয়াতে দেখি। দেখো দ্বিতীয় গ্রুপে যে বৈশিষ্ট্যগুলো বলা আছে, তাহলে প্রথমটা আমরা দেখছি এখানে যত বৈশিষ্ট্য আছে ত্বকের বৈশিষ্ট্য সম্পর্কে বলা আছে। দ্বিতীয়টায় বলা আছে বৈশিষ্ট্য, দেখো কি বলা আছে, ফুলকা আর ফুসফুস। এখানে কিন্তু 5টা ধাপে বৈশিষ্ট্য আছে, 5টা। পরের ইয়াতে কিন্তু মাত্র 2টা বৈশিষ্ট্য বলা আছে। কারণ আমরা যেই শ্রেণীতে, এই যে কডাটা পর্বে যতগুলো শ্রেণী আছে সেখানে আমরা দেখব যে শ্বসনাঙ্গ হিসাবে আইদার ফুলকা অথবা ফুসফুস থাকে। এর বাইরে কি আছে? হ্যাঁ, এর বাইরে থাকতে পারে ফুলকা ছিদ্র। ওইখানে সরাসরি ফুলকা না থাকলেও ফুলকা ছিদ্র, যেমন ইউরোকর্ডাটাতে ডিরেক্ট আমরা ফুলকা না পেলেও ফুলকা ছিদ্রের মতো আমরা ইয়ে পাই। তাহলে এখানে আমরা দেখব এটা হলো কি শ্বসন অঙ্গ, শ্বসন সংক্রান্ত, অর্থাৎ শ্রেণীবিন্যাসের বেসগুলো বলতেছি। প্রথম বেসটা ছিল ত্বক নিয়ে, পরের বেসটা হলো শ্বসন অঙ্গ নিয়ে। 3 নম্বর দেখো কি বলা আছে, তৃতীয় গ্রুপে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড। এখানে 4টা বৈশিষ্ট্য বলা আছে। তার মানে আমরা এটা বুঝতে পারতেছি এটা হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড নিয়ে বলা আছে এখানে। হ্যাঁ, হৃৎপিণ্ড নিয়ে বলা আছে। আমরা এই হৃৎপিণ্ডের বৈশিষ্ট্য বা আমাদের সার্কুলেশনের সাথে রিলেটেড একটা বৈশিষ্ট্য, তাহলে এখান থেকে আমরা আনবো। তাহলে দেখা গেছে এই বৈশিষ্ট্যগুলো আমরা এইখানে প্রতি ধাপ থেকে আমরা বৈশিষ্ট্য নিতে পারি। 4 নাম্বার বৈশিষ্ট্য কি বলছে, তাহলে এখানে গেল, এখানে 4টা, এখানে 2টা, এখানে 5টা, 5 2 7, 7 আর 4
11টা বৈশিষ্ট্য গেল, আমাদের টোটাল বলা হয়েছে 15টা বৈশিষ্ট্য। দেখো চতুর্থ গ্রুপে 2টা বৈশিষ্ট্য আছে, কি বলা আছে? শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, বা যেটাকে আমরা সমষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী বলি, আর হলো উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী বা সমষ্ণ শোণিত রক্ত বিশিষ্ট প্রাণী। তাহলে শীতল রক্ত বিশিষ্ট আর যেটাকে আমরা বলি অ্যাক্টোথার্মিক, আর উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী বা এন্ডোথার্মিক। তাহলে আমরা এটা 2টা বৈশিষ্ট্য পেলাম। তাহলে যারা শীতল তারা এই বৈশিষ্ট্যের সাথে মিলে যাবে, যারা সমষ্ণ শোণিত বা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী তারা হলো অন্য গ্রুপে যাবে। তো এখানে 2টা বৈশিষ্ট্য, তার মানে এটা হলো মানে কি বলবো আমরা, মানে দেহতাপের সাথে রিলেটেড বৈশিষ্ট্য এখানে 2টা। আর সর্বশেষ চতুর্থ গ্রুপ আছে, এখানে বলা আছে ডিম পাড়ে বাচ্চা প্রসব করে, 2টা। তাহলে 2টা বৈশিষ্ট্য, তাহলে এই 2টা 13, 14, 15টা বৈশিষ্ট্য এসেছে। তাহলে এটা হলো তার সন্তান মানে বংশধর সৃষ্টি, অর্থাৎ বংশ বৃদ্ধির প্রক্রিয়া। বংশবৃদ্ধির প্রক্রিয়াটাকে আমরা আরেকটা ধাপে নিয়ে গেলাম। এই টোটাল 5টা ধাপে আমরা বৈশিষ্ট্য, 5টা বেজ বা ভিত্তির উপর আমরা আমাদের অ্যাসাইনমেন্টটা রেডি করব। তাহলে এই জায়গাটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এবার বলা হয়েছে এই যে এখন বলা হইলো কি তোমাদেরকে, এমনি বলা হয়েছে যে এটা হলো তোমাদের কাজের ইয়ার জন্য, যে তুমি এই কি করলা, এই কাগজগুলোকে এরকম 15টা কাগজ রেডি করলা, যেটাতে এই যে 1-এর মধ্যে 1 নাম্বার দিয়ে তুমি 5টা বৈশিষ্ট্য, 5টা কাগজে 1 থাকবে, 2টা কাগজে 2 থাকবে, 3টা শোষণ তো হ্যাঁ 2টা কাগজে 2 থাকবে, 4টা কাগজে 3 থাকবে, আর 2টা কাগজে 4 থাকবে, 2টা কাগজে 5 থাকবে। এখন বলা হয়েছে তুমি এখান থেকে যে কোনো 3টা করে তুলবা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখানে একটা হতে পারে, এখানে একটা, এখানে একটা, এটা হতে পারে, এখানে এইটা হতে পারে, এখানে এইটা হতে পারে, এইখান এইটা হতে পারে। অর্থাৎ এরকম ভাবে র্যান্ডমলি আমরা সেটের অঙ্ক তোমরা করেছ, সেখানে আমরা অর্থাৎ 1, 2, 3, 4, 5 এগুলো থাকবে। 1-এর 5টা কাগজ, 2-এর 2টা কাগজ, 3-এর 4টা কাগজ, 4-এর হলো 2টা কাগজ, 5-এর 2টা কাগজ, এই 15টা কাগজ থাকবে। এর মধ্যে তুমি 3টা তুলে মিলালা। তাহলে এই 1, 2, 3 এই 3টা বৈশিষ্ট্য মনে করো এখান থেকে প্রথম অংশ থেকে এটা বলা হয়েছে তোমাকে, আমি বলছি অ্যাসাইনমেন্টে এগুলো এইভাবে লিখতে হবে না। তুমি এখান থেকে তোল্লা মনে করো আইসযুক্ত ত্বক, এখানে রাখবে শ্মশান, রাখবে ফুলকা, এখানে মনে করো বংশবৃদ্ধিতে রাখলা যে ডিম পাড়ে। তাহলে আইস আছে, ফুলকার সাহায্যে শ্বসন কার্য চালায়, ডিম পাড়ে কি, তাহলে মাছের যে কোনো একটা শ্রেণী হবে। এখানে তো 3টার কথা বলছে, আমি যদি বলি যে না 5টা থেকে তুমি 5টা তোলো, বা 4টা তোলো, 4টা তুলেও করতে পারো, বা 5টা তুলেও করতে পারো। এটা তো তোমাকে একটা নির্দেশনা দেয়া হয়েছে, 3টা দিয়ে তুলতে বলছে, মানে 3টা না, আমি এখান থেকে 5টা বৈশিষ্ট্য বলবো। যে ত্বকের বৈশিষ্ট্য আমি বললাম যে মনে করো পালকযুক্ত ত্বক, এখান থেকে আমি নিলাম ফুসফুসের সাহায্যে শ্বসন কার্য চালায়, এখানে দিলাম 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, এখানে দিলাম সমষ্ণ শোণিত রক্ত বিশিষ্ট প্রাণী, এখানে বসে করলাম ডিম পাড়ে। তাহলে দেখো তো 5টা বৈশিষ্ট্য, কোনোভাবেই তুমি এভি শ্রেণী ছাড়া দ্বিতীয় কোনো শ্রেণী পাবে না যেখানে এই 5টা বৈশিষ্ট্য মিলবে। তাহলে তোমার অ্যাসাইনমেন্টের এই যে এখন আসো, আমি যদি বলি তোমার অ্যাসাইনমেন্ট কি বলা আছে, বৈশিষ্ট্য শ্রেণীর নাম কেন ব্যাখ্যা করবে। তুমি এবার 5টা ধাপে এটা করলা, তাহলে 5টা ধাপে তুমি প্রথম ধাপে লেখলা এটা, ওই যে আমি যেটা বলেছি। তাহলে শ্রেণী হবে কি, অ্যাভিস। এখন কেন অ্যাভিস, ব্যাখ্যা করার সময় অবশ্যই তুমি এই ব্যাখ্যার অংশ লেখার সময় এই যে এইটাতে, অর্থাৎ যে 4টা ধাপে তোমাদের অ্যাসাইনমেন্টের যে 3টা এই যে ছকটা, এইটাই অ্যাসাইনমেন্ট তোমার। তাহলে তুমি কি করলা, যে এই যে 5টা বৈশিষ্ট্য লিখলা, তাহলে 5টা বৈশিষ্ট্য কেন পেলা, ম্যামালিয়া। এখানে যেমন 4টা লিখছে, 4টা দিয়ে ম্যামালিয়া লিখছে, তুমি 5টা দিয়ে অ্যাভিস লিখলা, হ্যাঁ, বা 5টা দিয়েও ম্যামালিয়া লিখতে পারো, হ্যাঁ। তারপরে এখানে তুমি এটা কেন ম্যামালিয়া, এখন দেখো কেন ম্যামালিয়া বলা হয়েছে যে, বা কেন অ্যাভিস, সেখানে বলা আছে দেখো প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের জন্য। মানে এখন আরেকটা জিনিস বলা হয়েছে যে একই রকম 2টা হবে না, পুনরাবৃত্তি হবে না। তুমি এখানেও যা লেখছো আরেকটা লিখো একই, পুনরাবৃত্তি হবে না। এখানে র্যান্ডমলি বৈশিষ্ট্য লেখার সময় তুমি র্যান্ডমলি একটু পরিবর্তন করে করে লিখে, এখানে তুমি মনে করো 5টা শ্রেণী, তোমার টোটাল আছে 12টা শ্রেণী, তোমার 12টা শ্রেণীর দরকার নাই, তুমি 5টা শ্রেণীর উপরে কাজ করো।
যে কোনো 5টা শ্রেণীর উপরে তুমি অ্যাসাইনমেন্টটা লেখো। তোমার এখানে 5 দেয়াই আছে, এটার সাথে 5টা শ্রেণীতে অ্যাসাইনমেন্ট তৈরি করলা না, 6টা শ্রেণীতে করলা না, 4টা শ্রেণীতে করলা, সেটার উপরে মার্ক ভ্যারি করবে না। তোমার মার্ক ভ্যারি করবে তোমার প্রত্যেকটা স্টেপের, প্রতিটা ধাপের ব্যাখ্যার উপরে তোমার তুমি এখানে যেহেতু 1 থেকে 5 পর্যন্ত বলা আছে, তুমি 5 সেট বৈশিষ্ট্য নিবা। 5 সেট নেওয়ার সময় এগুলো থেকে ফলো করবা। 4টা নিয়েও করতে পারো, 5টা নিয়েও করতে পারো, তবে আমি মনে করি না তুমি 3টা নিয়ে করবা বা 2টা নিয়ে করবা না। এখানে যেটা করবা, তুমি এখান থেকে কমপক্ষে 4টা, সর্বোচ্চ 5 ধাপ থেকে 5টা, এক ধাপ থেকে পুনরাবৃত্তি করে, এক ধাপ থেকে 2টা বৈশিষ্ট্য নিতে পারবা না। তুমি কি বলতে পারবা একটা প্রাণীতে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড আবার 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, দুইটা তো 2 রকম তো হতে পারে না। সমস্ত শোণিত রক্ত বিষমস্ত, অর্থাৎ এক্টোথার্মিক এন্ডোথার্মিক, দুইটাই তো হতে পারে না। ডিম পাড়ে, সন্তান জন্ম দেয়, তাও তো বলতে পারো না। তাহলে তোমাকে এখানে প্রতিটা স্টেপ থেকে একটাই বৈশিষ্ট্য নিতে হবে। প্রতিটা স্টেপ থেকে একটা বৈশিষ্ট্য নিবা। এরকম কয়টা, 4টা স্টেপ থেকে 4টা বৈশিষ্ট্য নিতে পারো, অথবা 5টা গ্রুপ থেকে 5টা বৈশিষ্ট্য নিতে পারো। নিয়ে তোমরা কি করবা, এখানে বৈশিষ্ট্যগুলো লিখবা এই ধাপে। তারপরে তুমি এখানে শ্রেণীর নামটা লিখবা। শ্রেণীর নামের ক্ষেত্রে তোমার এখানে অবশ্যই তুমি প্রথম একবার বৈশিষ্ট্যগুলো নিয়ে ম্যামালিয়া শ্রেণী পেলা, আরেকবার বৈশিষ্ট্য নিয়ে আরেকবার ম্যামালিয়া পেলা না, এইটা করতে যাবা না। তোমার এখানে 12টা শ্রেণী থেকে তুমি 5টা শ্রেণী, যে কোনো 5টা শ্রেণী বেছে নাও। বেছে নেওয়ার জন্য তোমার এখানে যে বৈশিষ্ট্যগুলো আসা দরকার সেগুলো করো। তোমাকে এখানে বলা হয়েছে, হ্যাঁ, এটা যদি তোমাকে তুমি কোথাও পরীক্ষা দিতে যাও, তখন তুমি বলবা যে হ্যাঁ, 5টা বক্সের মধ্যে বৈশিষ্ট্য রেখেছি, তুমি 5টা থেকে নিয়ে বের করলা, বের করে অ্যাসাইনমেন্ট তৈরি করলা, তুমি ওইগুলো এটা এরকম একটা প্রস্তুত করে দিলা। সেটা হতে পারে তোমার পরীক্ষার হলে কোথাও এরকম হতে পারে। আমরা যখন কোথাও পরীক্ষা নিলাম তোমার এইভাবে, কিন্তু তুমি যখন বাসায় অ্যাসাইনমেন্ট রেডি করো, তখন তোমার ওইরকম দরকার নাই। তুমি নিজেই র্যান্ডম সিলেক্ট করে নাও প্রতি ধাপ থেকে। তুমি মনে করো এখান থেকে 3 নাম্বার নিলে এখানে 1 নাম্বার, এখানে 2 নাম্বার, এখানে 1 নাম্বার, এখানে 2 নাম্বার, এইভাবে নিয়ে তুমি করে ফেলো। তবে কখনো এরকম হবে না তুমি এখানে বললা যে একটা থার্মিক অ্যানিমেল, আবার এখান থেকে নিলা সন্তান প্রসব করে। সাধারণত এটা হবে না, সন্তান প্রসব করে এন্ডোথার্মিক হয়। হ্যাঁ, এটা যে একেবারে হয় না তা না, আমরা কিছু ক্ষেত্রে দেখি, বিশেষ করে কন্ডাক্টিভ শ্রেণীতে আমরা এরকম দেখি একটা থার্মিকেরা, কিন্তু এরা আবার সন্তান জন্ম দেয় সরাসরি কন্ডাক্টিভ, সেটা একটা ব্যাপার আছে। যাই হোক, আমরা ওইখানে অতটা জটিলতা যাবো না, আমরা একদম সাধারণ কমন বৈশিষ্ট্যগুলো নিয়ে কথা বলবো। এখন আসো মূল, আমি একটা জায়গায় বলে আমি শেষ করে দিব আমাদের আলোচনা শেষ। সেটা হলো যে এই যে ব্যাখ্যার ভিতরে, ব্যাখ্যাটা লেখার সময় তোমরা এই জায়গাটা ফলো করবে যে তুমি 4 পাওয়ার জন্য তোমাকে কি বলতে হবে। আমি আশা করি সবাই এইটাই ফলো করবে যে তোমাকে সবাইকে 4 পেতে হবে, 3 না, 2ও না। তাহলে সেই ক্ষেত্রে তুমি যখন প্রথম ইয়েতে হলো যে 5টা বৈশিষ্ট্য নিয়ে যখন তুমি এই পুনরাবৃত্তি ছাড়া, তুমি অন্তত কমপক্ষে বলছে পুনরাবৃত্তি ছাড়া 3টা বৈশিষ্ট্য উল্লেখ করবা, তাহলে 5 রাউন্ডের প্রত্যেকটায়, এই 5 রাউন্ডের প্রত্যেকটাতে যদি তুমি এই গ্রহণযোগ্যভাবে বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো, তাহলে পাবে। অর্থাৎ এই যে পুনরাবৃত্তি ছাড়া এই যে এই বৈশিষ্ট্যগুলো, আমি এই জায়গাটাতে আসি, যে তোমার এখানে আর এই ব্যাখ্যা, অর্থাৎ এখানে হলো রাউন্ড, এখানে হলো বৈশিষ্ট্য, এখানে হলো শ্রেণী, এখানে হলো ব্যাখ্যা। এখন তুমি মনে করো রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3, রাউন্ড 4, রাউন্ড 5, এখানে তুমি বৈশিষ্ট্য লেখলা। ওই যে প্রতি গ্রুপগুলো দিয়েছি, গ্রুপ থেকে 1, 2, 3, 4, 5, এই 5টা বৈশিষ্ট্য এখান থেকে লেখলা। এখন বলা হয়েছে এইভাবে, এখানে মনে করো 1, 3, 4, 5, এখানে মনে করো 1, 2, 4, 5, এখানে হতে পারে 2, 3, 4, 5, এখানে আবার হতে পারে 1, 2, 3, 4, 5, এমন হতে পারে। তুমি লিখলা ওই যে ওই 5 গ্রুপ থেকে বৈশিষ্ট্য লিখলা। এখানে তুমি শ্রেণীর নাম লিখলা, ধরে নিলাম এটা হলো ম্যামালিয়া, এটা হলো অ্যাভিস, এটা হলো কন্ড্রিকথিস, এটা হলো রেপটাইলিয়া, এটা হলো অ্যামফিবিয়া, মনে করে এমন হলো।
এখন এখানে বৈশিষ্ট্য, এখন বলা হয়েছে যে এখানে ব্যাখ্যাগুলো লেখলা, প্রত্যেকটার জন্য তুমি আলাদা আলাদা ব্যাখ্যা করবে। এখন মনে করো যে এখানে কি ছোট এই জায়গায় ব্যাখ্যা লিখবা, দেখা গেছে তুমি এইখানে বৈশিষ্ট্য লেখলে এতটুকু, এই ব্যাখ্যা লিখতে লিখতে তোমার এক পেজ হয়ে যেতে পারে। অর্থাৎ তার মানে এই ঘরটা নিবা তুমি বড় করে, এই সাইডগুলো ছোট করে অর্ধেকের বেশি জায়গা জুড়ে ব্যাখ্যার জন্য রাখবে, ব্যাখ্যার ভিতরে টেক্সট লাগবে। এখন প্রশ্ন হলো যে 4-5টা ধাপে যে এই যে বৈশিষ্ট্যগুলো আনছো এবং লিখছো, এটা যদি মানে পরিপূর্ণভাবে হয়, অর্থাৎ 5টা ধাপে প্রত্যেকটা রাউন্ডে যদি তুমি বৈশিষ্ট্যগুলো গ্রহণযোগ্য হয়, যেমন তোমার এখানে সবগুলো হলো, দেখা যাচ্ছে এই রাউন্ডে গিয়ে এই বৈশিষ্ট্যটার জায়গায় তুমি যে এটা কি বলছে অ্যাক্টিনোটেরিজি, এই বৈশিষ্ট্যটা অ্যাক্টিনোটেরিজির সাথে মিলে না, ভুল করে ফেলছো। তার মানে তুমি কয়টা লিখতে কারেক্ট হলো, কয়টা 1 2 3 4, 4টা কারেক্ট হলো, একটাতে ভুল আছে। বা তুমি দুইটাতে এই রেপটাইলিয়াতে লিখতে যায় যে 2-3 নম্বরে যে বৈশিষ্ট্যটা লিখেছো সেটা আসলে এটার সাথে যায় না, তাহলে ভুল করে ফেলছো। কোথায় ভুল করছো? এটা তো ভুল করছো, এটা তাহলে তোমার সঠিক হলো কয়টা 1 2 3, এইটাকেই ফলো করা হবে। এটা তোমার যে প্রতি রাউন্ডে বৈশিষ্ট্যের গ্রহণযোগ্যতা যদি 5টাতেই থাকে 4 পাবে, যদি 4টাতে বৈশিষ্ট্য আছে, একটাতে ভুল করছো তাহলে পাবে 3, যদি 2-3টাতে বৈশিষ্ট্য গ্রহণযোগ্য হয় বাকিগুলো ভুল তাহলে পাবে 2, আর যদি 5টা রাউন্ডের মধ্যে একটার বৈশিষ্ট্য গ্রহণযোগ্য বাকি 4টাতে ভুল আছে তাহলে পাবে 1। আমি মনে করি এই জায়গাটা তোমরা ক্লিয়ার আছে। 2 নম্বর আছে 2 ক্ষয়ে বলা আছে, এটা হলো প্রথম 4-এর জন্য। দ্বিতীয় 4-এর জন্য বলা আছে ক্ষয়ে কি 5 রাউন্ডের প্রত্যেকটির বৈশিষ্ট্যের সাথে মিল রেখে শ্রেণীর নাম উল্লেখ করা। এখন এইখানে বলা আছে যে তুমি হ্যাঁ ঠিকই মাথায় রয়েছে তোমার বৈশিষ্ট্য লিখছো, কিন্তু এখানে ম্যামালিয়ার জায়গায় তুমি অ্যাভিস লিখে ফেলছো। শ্রেণীতে তুমি শ্রেণী লেখাতে ভুল করেছ। যদি 5টা রাউন্ডের 5টাতেই তোমার সঠিক হয় তাহলে 4 মার্ক, যদি 4টা শ্রেণীতে শ্রেণীর নাম গ্রহণযোগ্যভাবে উপস্থাপন করতে পারো তাহলে হবে 4 মার্ক, 3 মার্ক। যদি 2-3টাতে তুমি গ্রহণযোগ্যভাবে 2টা বা 3টাতে গ্রহণযোগ্যভাবে উল্লেখ করতে পারছো, 2টা বা 1-3টাতে ভুল করছো তাহলে হবে 2 মার্ক। আর যদি একটা তোমার সঠিক হয়েছে বাকি 4টা ভুল তাহলে হবে 1 মার্ক। বই দেখে দেখে কাজ করবে, কেউ ভুল করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই। তাহলে এটার জন্য খুব সহজ ব্যাপার, লেখা তো একটাই, কিন্তু মার্কিং করার সময় আমরা এগুলো ফলো করবো। অতএব এটা নিয়ে অনেক জটিল কিছু না। আমি এই জন্য বলছি আসলে 5 মিনিট কথা বললেই বুঝে যাওয়ার কথা, কারণ আমি আসলে বেসিক জায়গাটাতে তো অল্প কিছুক্ষণই কথা বলছি। মূলত তোমাকে পুরো অ্যাসাইনমেন্টটা তৈরির প্রক্রিয়াটার সাথে একটু পরিচিত করে দিলাম, আর তার সাথে তোমাকে এই জায়গাগুলো উত্তর একটাই, কিন্তু আমি অ্যান্সার দেখার সময় কোন কোন জিনিসগুলো দেখে তোমার ভুলটা কোথায় কোথায় আমি ধরবো সেটা আমি তোমার এইখানে বলা আছে, আমি সেটাই বলে দিচ্ছি। অতএব আমি মনে করি তোমার কোন কোন জায়গায় ভুল হবে সেটা যেহেতু তোমাকে বলে দিচ্ছি, অতএব তুমি ওই জায়গাগুলো ভুল করবা না, তাহলে তো হয়ে গেছে। আর সর্বশেষ আছে 5 রাউন্ডের প্রত্যেকটিতে বৈশিষ্ট্যের সাথে মিল রেখে কেন একটি শ্রেণীর নাম উল্লেখ করা হয়েছে বা অন্য শ্রেণীর নাম উল্লেখ করা হয় নাই তা ব্যাখ্যা করতে পারবে। তার মানে এইখানে একটু ব্যাপার আছে, এইখানে ব্যাখ্যার ভিতরে তোমাকে অবশ্যই যে তুমি বলে দিলে এটা ম্যামালিয়া, কেন ম্যামালিয়া। এখন দেখা গেল এখানে 3টা বৈশিষ্ট্যের সাথে অ্যাভিসের সাথে মিল আছে, হ্যাঁ, বা 3টা বৈশিষ্ট্যে তোমার রেপটাইলিয়ার সাথে মিল আছে, বা অন্য একটা শ্রেণীর সাথে মিল আছে। সেই মিলটা তো বললা সবগুলো মিলে বলে, অন্য শ্রেণীর সাথে এই 3টা মিল আছে কিন্তু এই 2টাতে মিলে নাই, তাহলে এটাও বলে দিতে হবে যে হ্যাঁ এইগুলো মিল আছে, কিন্তু এটা এই বৈশিষ্ট্যগুলো, যেমন এখানে বললা যে তুমি মনে করো অ্যাভিস আর ম্যামাল দুইটাই 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, বললা যে হ্যাঁ পাখিতেও 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড থাকে, তবে এটা যেহেতু পাখির বাচ্চা প্রসব করে না বা পাখির গায়ে লোম নাই, পালক আছে, তাহলে এটা ম্যামালিয়া, অ্যাভিস হওয়ার সুযোগ নাই, এটা ম্যামালিয়া। তাহলে এই যে অন্য শ্রেণীর সাথে মিলে নাই, কেন ম্যামালিয়াতে পড়লো আর কেন অ্যাভিসে পড়লো না, বা কেন এটা রেপটাইলিয়া, কেন অ্যামফিবিয়া না, এই যে মিল অমিলগুলো যদি কম্পেয়ার করে বলতে পারো, এবং 5টা রাউন্ডেই কিন্তু এই ব্যাখ্যাগুলো থাকতে হবে। খেয়াল করছো? তাহলে 4 নাম্বার, তৃতীয় ধাপের 4 নাম্বার তখনই পাবে যখন তুমি এই ব্যাখ্যার মধ্যে বলতে পারবা যে হ্যাঁ এটা এই শ্রেণীর অন্তর্ভুক্ত এই কারণে, ওই শ্রেণীর অন্তর্ভুক্ত না এই কারণে, এইখানেও থাকতে হবে কথাটা, এইখানেও থাকতে হবে, এইখানেও, প্রত্যেকটা শ্রেণীর জন্য এটা থাকতে হবে। ওই সেই ক্ষেত্রেও যদি 5টাতে অ্যাকুরেট হয় 4 মার্ক, যদি 4টাতে অ্যাকুরেট লেখো, একটাতে লেখো নাই তাহলে 3 মার্ক, যদি 2টা বা 3টাতে লিখছো বাকি 2টা বা 3টাতে লিখো নাই তাহলে 2 মার্ক, আর যদি একটাতে লিখছো আর বাকি 4টাতে লেখো নাই তাহলে 1 মার্ক। শেষ কথা, শেষ।
আর তার মানে তোমার মূল অ্যাসাইনমেন্ট হলো এইটাই, এই ছকটাই বড় করে হবে, 2 পেজে 3 পেজে 4 পেজে 5 পেজেও হতে পারে। জাস্ট এটাই হলো ইয়া। তারপরে তো কনক্লুশন আর বুক রেফারেন্সের কথা আমি আগেই বলে দিয়েছি। এই 6টা স্টেপে তুমি অ্যাসাইনমেন্টটা রেডি করবা। রেডি করে আমরা আমাদের যখন নির্ধারিত সময়ে বলবো, তোমরা জানো যে 14 তারিখ অর্থাৎ আগামী শনিবার তোমাদের প্রথম 2 সপ্তাহের অ্যাসাইনমেন্ট জমা দেবে। হয়তো আমরা এই সপ্তাহের শেষে বা আগামী সপ্তাহ ঠিক একইভাবে শনিবারও হতে পারে বা যে কোনো দিন হতে পারে, এরকম কোনো একটা দিনে আমরা আবার তোমাদের বা রবিবারও হতে পারে, আগামী সপ্তাহ রবিবারও, মানে এটা আমি এখন বললাম না, সেটা আমরা কলেজ থেকে সিদ্ধান্ত নিয়ে তোমাদেরকে জানালে তোমরা সেইভাবে ওই দিনে এসে 3য় সপ্তাহের অ্যাসাইনমেন্টটা দিয়ে দিবে। হ্যাঁ, আমি আজকে যখন বলছি কথা তোমাদের, তখন তোমরা হয়তো প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে এখনও কাজ করছো। প্রথম 2 সপ্তাহে হয়তো যেহেতু শনিবারে তোমাদের অ্যাসাইনমেন্টটা জমা দিবে, 14 তারিখে তোমরা অ্যাসাইনমেন্টটা জমা দিবে। তারপরে পরের সপ্তাহে যে কোনো একদিন আমরা এই 3য় সপ্তাহটা যাবে। এইভাবে ধারাবাহিকভাবে তোমাদের পরবর্তী দিনগুলোতে অ্যাসাইনমেন্টগুলো পাবে। এক সপ্তাহ পাবে, যেই সপ্তাহে পাবে পরের সপ্তাহে গিয়ে ওটা কমপ্লিট করে তোমরা জমা দিবে। এবং কেউ কোনো একজনও এই অ্যাসাইনমেন্ট কাজের বাইরে থাকবে না, কারণ কেউ অ্যাসাইনমেন্টে কাজে অংশগ্রহণ না করলে অবশ্যই সে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না, 1। আর 2 নাম্বার, তোমাদেরকে অনলাইন গ্রুপে, অনলাইন ক্লাসেস, এনএফজিসি অনলাইন ক্লাসেস গ্রুপে তোমাদের কিছু একটা লিঙ্ক দেওয়া হয়েছে তোমাদের ফর্ম ফিল আপের জন্য। তোমরা অতি দ্রুত সময়ের মধ্যে, আশা করি আগামী 2 দিনের মধ্যে আমি আবার একটা নোটিশ দিয়ে দিব। আগামী 2 দিনের মধ্যে অর্থাৎ শনিবারের মধ্যে তোমরা সবাই, শতভাগ স্টুডেন্ট যারা পরীক্ষা অংশগ্রহণ করতে ইচ্ছুক, তারা এই লিঙ্কটাতে ঢুকে তথ্য পূরণ করে দিবা। যারা পূরণ করে দিবা, আমরা বুঝবো যে তোমরাই পরীক্ষায় অংশ নিবে। কারণ এই তোমাদের এই লিঙ্কটা পূরণ করার সাথে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের প্রক্রিয়াটা জড়িত। আর এবারের ফর্ম ফিল আপ প্রক্রিয়াটা সম্পূর্ণরূপে অনলাইনে সংগঠিত হবে। বাসায় বসে তোমরা ফর্ম পূরণ কাজটা সম্পন্ন করতে পারবে। এই তোমাদের কাজটাকে সহজ করার জন্যই কিন্তু আমরা এই একটা লিঙ্ক দিয়ে দিয়েছি। এটাকে পূরণ করে, যথাযথভাবে পূরণ করে যথা সময়ের মধ্যে সাবমিট করে দাও। তোমরা যে যেখানে আছো সুস্থ থাকো, নিরাপদ থাকো, ভালো থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।